অতিমারি কোভিড-19 থেকে বাঁচতে ভ্যাকসিনের 2টো ডোজই নিন। সবসময় মাস্ক পরে বাইরে বেরোন, স্যানিটাইজার ব্যবহার করুন ও শারীরিক দূরত্ব বজায় রাখুন। সঠিক তথ্য জানলে করোনাকে পারব হারাতে। নিজের সঠিক তথ্য জানুন, অন্যকে সঠিক তথ্য জানান। প্রয়োজনে সরকারি ওয়েবসাইট www.cowin.gov.in দেখুন। খুলছে 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 কতকের ঝুলি খুলছে, আসছে 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 হাজার হাজার গল্প আসছে, খুলছে 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 কতকের ঝুলি খুলছে। আসছে 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 হাজার গল্প আসছে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। কতকের ঝুলি খুলছে, হাজার হাজার গল্প আসছে, কতকের ঝুলি খুলছে, হাজার গল্প আসছে। কতকের ঝুলি খুলছে, হাজার গল্প আসছে। কতকের ঝুলি খুলছে, হাজার গল্প আসছে। কথকের ঝুলি, হাজার গল্পের ঠিকানা। এখানে তোমার জন্য আনছি বাংলা ও বিশ্ব সাহিত্যের চিরকালীন ও সমকালীন ভিন্ন স্বাদের গল্প। এখন গল্প শুনতে যদি তুমি ভালোবাসো, তাহলে কথকের ঝুলিকে সাবস্ক্রাইব করতে পারো। সেক্ষেত্রে কথকের ঝুলি থেকে বেরোনো সমস্ত গল্পের খবর পৌঁছে যাবে তোমার কাছে, আর আমরা পেয়ে যাব তোমার মতো একজন শ্রোতাকে। সাবস্ক্রাইব করে বেল আইকনের উপর তোমার আঙুলটা ছুঁয়ে দাও, তাহলেই তোমার পরশ আমার প্রাণে। তোমার জন্য আজকের নিবেদন। হিংসার চিহ্ন সর্বত্র। কেউ যেন প্রচণ্ড দেশে পুরো ঘর তছনছ করে দিয়েছে। তীব্র ঘৃণায় এক্সপেরিমেন্টাল জিনিস সমেত ছোট বড় বিকার পাত্রগুলো এদিক ওদিক অবিন্যস্তভাবে ছড়িয়ে দিয়েছে ঘরময়। প্রতিটা কেমিক্যাল একটার সাথে আরেকটা মিশ্রিত হয়ে বিশ্রী গন্ধের সাথে বিচ্ছিন্ন বৈশিষ্ট্যযুক্ত একটা বিক্রিয়া শুরু করেছে, যা রসায়নবিদ্যার পাতা উল্টালেও খুঁজে পাওয়া যাবে না। এইসব দেখে রাগে ঘস করছে একটি লোক। এতদিনের পরিশ্রম পণ্ড হয়েছে তার। দারুণ পরিশ্রমের সাথে ভীষণ অধ্যাবসায়ের সাক্ষী এই এক্সপেরিমেন্ট। এক ঝটকায় কে যেন সবটুকু ধূলিসাৎ করে দিয়েছে। কনফারেন্সে না গেলে হয়তো এই অঘটন রোখা যেতে পারত। সবটাই এত আকস্মিকভাবে ঘটেছে যে তার কোনো রকম তথ্যভিত্তিক তথ্য নেই। পুলিশ এসে সারেজমিনে তদন্ত করেও কিচ্ছু উদ্ধার করতে পারেনি। তদন্ত বহাল। নমস্কার বন্ধুরা, আমি আশাকুল। কথকের ঝুলিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা উপস্থিত হয়েছি আরও একটি নতুন গল্প নিয়ে। আর আমাদের আজকের গল্প মানব দানব। লিখেছেন ঝিলিক মুখার্জি গোস্বামী। গল্প পাঠে রাতুল বসাক। শুরু হচ্ছে মানব দানব। 1 একর জমির ওপর বাড়ি প্রফেসর অলোক রঞ্জন উপাধ্যায়ের। কলেজ ইউনিভার্সিটির দায়িত্বভার থেকে ভারমুক্ত হয়ে বুধ আছেন নিজের গবেষণায়। পুরনো কিছু ছাত্র তার গবেষণার কাজে শিক্ষার্থীর সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত। প্রফেসরের বাড়ির একটি তলায় বিস্তর জায়গা জুড়ে তৈরি করা হয়েছে একটি গবেষণার ঘর। প্রফেসরের নিত্য নতুন অবিশ্বাস্য গবেষণার সাক্ষী তার ছাত্ররা। ঘরে কোথাও ছড়িয়ে রয়েছে নানান রকমের মেশিন, তো কোথাও সারাক্ষণ শোনা যায় বুদবুদের মলিন একটা শব্দ। ইদানিং প্রফেসর একটি নব্য গবেষণায় মনোনিবেশ করেছেন।
সেই গবেষণায় সাফল্য এলেই তিনি নাকি গোটা বিশ্বে রাজ করবেন, ব্রহ্মাণ্ড জুড়ে ছড়িয়ে পড়বে তার নাম। এই গবেষণা তিনি সবার অলক্ষ্যে চালিয়ে যাচ্ছেন, এমনকি তার বিশ্বস্ত ছাত্ররাও বিষয়টিতে অবগত নয়। ভীষণ গোপনভাবে চলছে এই কর্মকাণ্ড। কিন্তু কিসের কারণে এই গোপনীয়তা? হ্যালো, থানা থেকে বলছি। আমরা আরেকবার আপনার ল্যাবরেটরি রুমটা পর্যবেক্ষণ করতে চাই আজই। আজই আরও একবার ফরেনসিক টিম সমেত হাজির, কর্মবিনষ্ট। আরও একবার ফরেনসিক টিম সহ হাজির কর্তব্যনিষ্ঠ পুলিশ অফিসার জন্মজয় ভরদ্বাজ। ফরেনসিক টিম পাখির চোখের মতো পুরো ঘর ছানবিন করছে, একটি প্রমাণও যেন চোখের আড়াল না হয়। সেই ফাঁকে পুলিশ অফিসার প্রফেসরের সাথে কিছু টুকরো কথাবার্তা চালাচ্ছেন। আপনার সত্যিই কাউকে সন্দেহ হয় না? পুলিশ অফিসারের একই প্রশ্নের জবাবে প্রফেসর মাথাটা এদিক ওদিক করলেন, যার জবাব না। পুলিশ অফিসার জন্মজয় ভরদ্বাজ ছানবিন শেষে প্রফেসরের কাছ থেকে বিদায় চাইলেন। কিছু পেলে খবর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি প্রফেসরের বাড়ি ত্যাগ করলেন। আজ তমঘ্নর জন্মদিন। গরিব হওয়া সত্ত্বেও তার মেধায় বাধা তৈরি করতে পারেনি। মেধাবী হওয়ার কারণে সে একদিন প্রফেসরের নজরে পড়ে যায়। সেই থেকে প্রফেসর তমঘ্নকে জীবনের প্রতিটা পদে এগিয়ে যেতে সাহায্য করেছেন। তমঘ্ন যৎপরণায় কৃতজ্ঞ। কৃতজ্ঞতা স্বরূপ সমস্ত উচ্চশিক্ষা শেষ করে প্রফেসরের গবেষণামূলক কাজের সাথে যুক্ত করেছে নিজেকে। প্রফেসরের বাড়িতেই তমঘ্নর জন্মদিনের উৎসব পালন হচ্ছে। কেক কাটা ও ভুরিভোজ সেরে সবাই একে একে বাড়ি ফিরল। পরদিন সকালে গবেষণার ঘরে প্রফেসর তমঘ্ন সহ সমস্ত ছাত্রদের ডেকে পাঠালেন। সময় মতো সবাই উপস্থিত। যথাসময়ে প্রফেসর এলেন। এসেই জানিয়ে দিলেন তিনি আপাতত কোনো নতুন গবেষণায় হাত দেবেন না। কিছুদিনের ছুটি চাইছেন তিনি। সাথে দিন কয়েক তার ছাত্রদেরও ছুটি ঘোষণা করলেন। ভীষণ গোপনভাবে চলছে এই কর্মকাণ্ড। সপ্তাহখানেক পর ছুটি কাটিয়ে সবাই ফিরল। গবেষণার কাজ আবার শুরু হলো। আবার সেই লালের সাথে নীল, নীলের সাথে সবুজ রঙের মিশে যাওয়ার খেলা শুরু হলো। একটানা কাজের পর ছোট্ট বিরতি সবাইকে উৎফুল্ল করে তুলেছে। সবাই ব্যস্ত যে যার কর্মকাণ্ড নিয়ে। তমঘ্ন একটা বিকার পাত্রের সামনে এসে থেমে গেল। কাছেই খাঁচায় একটা ছোট গিনিপিগ। ভেবে ও খুঁজে পেল না এই এক্সপেরিমেন্টের কথা। বাকি বন্ধুদের ডাকলো তমঘ্ন। সবার কাছেই সেটা একদম নতুন ঠেকছে। এমতাবস্থায় প্রফেসর অলোক রঞ্জন উপাধ্যায় সেখানে উপস্থিত হলেন। তমঘ্ন সমেত বাকিদের এই নতুন এক্সপেরিমেন্টের কাছে দেখেই ক্রোধে ফেটে পড়লেন। যা তার ছাত্রদের কাছে নতুন গবেষণার মতোই নতুন। তাদের কঠোর এবং প্রয়োজনের তুলনায় কঠিন গলায় নির্দেশ দিলেন সেই নতুন গবেষণায় নাক না গলাতে বা তার ধারে কাছে না ঘেঁষতে। পরদিন সকালে সবার আগে তমঘ্ন এলো প্রফেসরের বাড়ি। তখন প্রফেসর চায়ে চুমুক দিচ্ছেন আর স্বভাব মতো খবরের কাগজের পাতায় চোখ বুলোচ্ছেন। তমঘ্ন বেশি কথা না বলে প্রফেসরকে সুপ্রভাত জানিয়ে গবেষণা ঘরে চলে গেল। গিয়েই দেখল গতদিনের গবেষণার সব জিনিসপত্র উধাও। কালকের পর প্রফেসরকে সেসব কারণ জিজ্ঞেস করা তমঘ্ন অকারণ ভেবে পিছিয়ে গেল। কিন্তু মনের কোণে কোথাও একটা প্রশ্ন জেগেছে তার। প্রফেসর কি কিছু লুকোতে চাইছেন?
গত কয়েকদিন ধরে সারা শহর জুড়ে আকস্মিক ভয় উপস্থিত হয়েছে। কোথায় তার উৎস জানা নেই। শহরবাসী কার্যত ঘরবন্দি হয়ে জীবনযাপনে অভ্যস্ত হয়ে গেছে। ঘরবন্দি থেকেও তারা নিজেদের বিপদমুক্ত একেবারেই ভাবতে পারছেন না। কখন যে মৃত্যু এসে আছড়ে পড়বে কে বলতে পারে। সারা শহর যেন শ্মশানপুরীতে পরিণত হয়েছে। যে শহরে পাখির কুহুতানের পরিবর্তে ঘুম ভাঙত গাড়ির আওয়াজে, কলকারখানার সাইরেনে, সে শহরে শহরবাসী ঘুমোতে ভয় পায়। স্কুল, কলেজ, অফিস, কাছারি সব বন্ধ। স্বাভাবিক জীবনযাত্রা থেকে শহরবাসী বিচ্ছিন্ন। একটা মানবরূপী দানবের ভয় গোটা শহরটাকে ভয়ের চাদরে আচ্ছাদন করে রেখেছে। অবলীলায় চলছে তার তাণ্ডব। পুলিশ, প্রশাসন সবাই বিপর্যস্ত। অনেক চেষ্টা করেও তাকে বাগে আনতে পারেনি। মানবরূপী দানব তার অদৃশ্য শক্তিতে সারা শহরকে পরিচালনা করছে। সেই এখন সর্বময় কর্তা। নতুন শাসকের শাসন চলছে গোটা শহর জুড়ে। কনফারেন্স হলে সমবেত হয়েছে তাবড় তাবড় গবেষক। দানবাকৃতি মানবকে কন্ট্রোলে আনার সর্বোচ্চ চেষ্টা করে চলেছে সবাই। ভিন্ন ধর্মের মতামতের পেশ চলেছে। কফির পর কফির কাপে ধোঁয়া উঠছে। দীর্ঘ আলোচনার পরেও কেউ কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারছেন না। রাতের পর রাত, দিনের পর দিন চলছে শুধুই আলাপ আলোচনায়। সবাই যখন এসব নিয়ে নিজেদের মধ্যে ব্যস্ত, টেবিলের কোণে একটা চেয়ারে অপেক্ষাকৃত বেশি স্থির হয়ে বসে আছেন একজন মানুষ, প্রফেসর অলোক রঞ্জন উপাধ্যায়। তিনি বেশ জানেন দানবাকৃতি মানবের উৎসস্থল। মনে মনে নিজেকে হয়তো দুষছেন তিনি। তাঁর লোভের শিকার গোটা শহরবাসী। মনের মধ্যে ভয়ের বাতাবরণ সৃষ্টি হলেও তমগ্নকে কি যেন একটা কুড়ে খাচ্ছিল ভিতরে ভিতরে। কারণ না জানা অবধি তার মন অশান্ত থাকবেই। বুকে যতটা সাহস আনা যায় তার থেকেও কিছুটা বেশি সাহস এনে বুকের ধুকভুক শব্দটা কমিয়ে ধীরে ধীরে তমগ্ন পা বাড়িয়েছিল প্রফেসরের ঘরের দিকে। তাকে জানতেই হবে প্রফেসর কি লুকোচুরি খেলছেন। দু পা এগোয়, এক পা পিছিয়ে আসে। এরকম করতে করতে তমগ্ন একটু এগিয়ে এসে দেখে প্রফেসর তখন লিভিং রুম ত্যাগ করেছেন। নিচের তলায় সারা বাড়ি তল্লাশি করেও প্রফেসরকে চোখে পড়ল না। তার গার্ডেন এরিয়াতেও নেই প্রফেসর। কোথায় যেতে পারে ভাবতে ভাবতেই তমগ্নর পা জোড়া অজান্তেই উপরের সিঁড়ি ভাঙতে থাকে। তমগ্ন সহ বাকি সবার সীমানা ছিল প্রফেসরের বাড়ির নিচের তলা অবধি। উপরের তলায় প্রফেসর বিশেষ বিশেষ কাউকে অ্যালাউ করতেন। বেশিরভাগ কাজকর্ম তিনি নিচের তলায় বসেই করতেন। উপরের তলাটিতে বিশেষভাবে গোপনীয়তা বজায় থাকত। তিনি প্রাইভেসিকে প্রায়োরিটি দিতেন। হ্যাঁ, গবেষণার কাজ চলছে। তৈরি করেছে আপনার মনের মতো জিনিস। আপনি যেমন চেয়েছিলেন ঠিক তেমনটি। আমার পেমেন্টটা যদি... আরও কিছু কথার পর ফোন রেখে দেন প্রফেসর। এ প্রান্তের সব কথা তমগ্ন শুনতে পেলেও কিছুই বুঝে উঠতে পারেনি। কিসের কথা, কার সাথেই বা কথা, কিসের পেমেন্টের কথা প্রফেসর বলছেন? এসব ভাবনা নিয়ে প্রফেসরের ঘরের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে রইল তমগ্ন। হঠাৎই দেখল প্রফেসরের পা জোড়া এগিয়ে চলেছে কোনো কিছুকে উদ্দেশ্য করে। দূর থেকেই তমগ্ন আবিষ্কার করল গত রাতের সেই খাঁচায় বন্দি গিনিপিগটাকে। পরদিন সকালে প্রফেসর ফোনে সবাইকে বার্তা দেন যে আজ তার বাড়িতে না আসতে।
বিশেষ কাজে তিনি বাইরে যাবেন। প্রফেসরের ফোনটা পেয়েই তমঘ্ন হাতে চাঁদ পাওয়ার মতো লাফিয়ে ওঠে। সুযোগের হাতছানি অবলীলায় হাতছাড়া করলে চলে না। প্রফেসরের কর্মকাণ্ড জানার এই প্ল্যাটিনাম সুযোগ। তার বাড়ি থেকে প্রফেসরের বাড়ির দূরত্ব মিনিট 10। প্রফেসরের ফোন পাওয়ার আরও আধ ঘন্টা পর তমঘ্ন বাড়ি থেকে বেরোলো। প্রফেসরের বাড়ির সামনে আসার পরেই তমঘ্ন চমকে উঠল। প্রফেসর তখনও বেরোয়নি, লিভিং রুমে বসে দিব্যি ওভালটিন খাচ্ছেন। তাহলে কি আরও আধ ঘন্টা অপেক্ষায় থাকার পর প্রফেসর বাড়িতেই থাকলেন? তমঘ্ন অনেক ভেবে একটা ফোন দিয়ে আঁটল। সাথে তার মন আরও জেদি হয়ে উঠেছে সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার। গার্ডেন এরিয়া পেরিয়ে খোলা দরজা ঠেলে প্রবেশ করল তমঘ্ন। তাকে দেখেই প্রফেসর এক রাশ বিরক্তি নিয়ে প্রশ্ন করলেন, কি ব্যাপার তমগ্না? আজ তো ছুটি দিয়েছিলাম। প্রফেসর তার আশাতে যে তেমন খুশি হয়নি তা দিব্যি বুঝল তমঘ্ন। প্রফেসরের মুখ দেখে মনে হলো তার কোনো বিশাল কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটাতেই তমঘ্নর আবির্ভাব। আমতা আমতা করে তমঘ্ন শুরু করল, না না মানে স্যার, একটা ইকুয়েশনে আটকে গেছি। কাল তো আপনার সাথে কথা বলার সুযোগ হয়নি, ভেবেছিলাম আজ জিজ্ঞেস করে নেব, কিন্তু আমি তমঘ্নর কথা শেষ হওয়ার আগেই প্রফেসর বিরক্তি সহকারে বলে উঠলেন, ঠিক আছে, এসো। এমন সময় প্রফেসরের ফোন বেজে উঠল। অনেকক্ষণ ধরে কথোপকথন চলছে। ফোনে কথা বলতে গিয়ে প্রফেসর নিজের অজান্তেই বাগানে বেরিয়ে চলে এসেছেন। সেই সুযোগে তমঘ্ন এক দৌড়ে সোজা উপরে উঠে প্রফেসরের ঘরে ঢুকে প্রথমে তার চোখ পড়ল গিনিপিগটার উপর। আগের থেকে যেন একটু বেশি বড় হয়ে গেছে। মাত্র 3 দিনে এতটা পরিবর্তন! প্রফেসর আসার আগেই একটা ডায়েরি তমঘ্নর হাতে পড়ল। পাতা ওলট পালট করতে গিয়ে একটা পাতায় চোখ আটকে গেল তার। প্রফেসর যে এত নিচে নামতে পারে তার আশা তো দূর, স্বপ্নেও ভাবতে পারেনি। ডায়েরির পাতা যত উল্টাচ্ছে তত অবাক হচ্ছে তমঘ্ন। তার খেয়াল ছিল না প্রফেসরের অস্তিত্বের কথা। কখন প্রফেসর ঘরে এসে উপস্থিত হয়েছেন তাও টের পায়নি তমঘ্ন। প্রফেসরের ক্রোধ বহ্নি যেন গ্রাস করবে তমঘ্নকে। ছুটে গিয়ে বাজ পাখির মতো ডায়েরিটা তমঘ্নর হাত থেকে প্রফেসর নিজের অধীনস্থ করলেন। অবিশ্বাস্য চোখে প্রফেসরের দিকে তাকিয়ে তমঘ্ন, কেন স্যার, কেন? না, কোনো সমাধান খুঁজে পাওয়া যায়নি। দানব মানব তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে অবলীলাক্রমে। যারা তাকে একবার চাক্ষুষ করেছে তার চোখ থেকে ঠিকরে বেরোতে দেখেছে রাগ, বিদ্বেষ, ঘৃণার অগ্নিকুণ্ড। কেউ বুঝে উঠতে পারছে না কোথা থেকে এই আকস্মিক দানবের উৎপত্তি। কি চায় সে তাও অজানা। অজ্ঞাত রোগের কারণ না জেনে চিকিৎসা করা অসম্ভব। কনফারেন্স রুম থেকে বেরিয়ে প্রফেসর অলোক রঞ্জন উপাধ্যায় তার 4 আসন বিশিষ্ট নীলরঙা মারুতি 800-এ চড়ে বাড়ি ফিরলেন। লিভিং রুমে এসে ক্লান্ত শরীরটা ছেড়ে দিলেন। প্রথমবার নিজেকে, নিজের অধ্যাবসায়কে সন্দিহান চোখে দেখছেন তিনি। কোথাও নিজেকে দোষারোপ করছেন হয়তো। এলোমেলো চিন্তায় ছেদ টানলো বেজে ওঠা ফোনের আওয়াজ। স্যার, কাল একবার থানায় আসতে পারবেন? জরুরি দরকার। কথা মতো পরদিন প্রফেসর থানায় হাজিরা দিলেন। তলবের কারণ জানতে চাইলে পুলিশ অফিসার জন্মজয় ভরদ্বাজ পুলিশ স্টেশনে পাতা বেঞ্চের দিকে আঙুল নির্দেশ করলেন। বয়সের ভারে দুটি দেহে দারিদ্রতার স্পষ্ট ছাপ। ইশারায় তাদের কাছে ডাকলেন। স্যার, এনারা তমগ্নর বাবা মা। এদের কাছে জানতে পারি
তমগ্র আপনার প্রাক্তন ছাত্র, ও নিখোঁজ অনেক দিন যাবৎ। আপনি যদি কিছু... গলার স্বর বুঝে আসছে প্রফেসরের। টেবিলে রাখা গ্লাস থেকে ঢক ঢক করে জল নিঃশেষ করলেন। নির্লিপ্ত গলায় জবাব দিলেন, কিছুই জানি না, খবর পেলে জানাবো। বলেই মনে হলো যেন সেখান থেকে পালিয়ে বাঁচলেন। সোজা বাড়ির পথ ধরলেন। পুলিশ স্টেশন থেকে ফেরার পর মনে হচ্ছে যেন প্রফেসরকে ক্লান্তি যেন একটু বেশি গ্রাস করেছে। সেদিনের ঘটনাটা যদি না ঘটতো। ডায়েরিটা বাজ পাখির মতো তমগ্নর কাছ থেকে ছিনিয়ে নিলেও ততক্ষণে সব পরিষ্কার। প্রফেসরকে তাক করে ভীষণ উত্তেজিত কণ্ঠে বলে উঠল, আপনাকে আমি এই কুকর্ম কিছুতেই করতে দেব না। বলেই খাঁচায় থাকা গিনিপিগের দিকে এগিয়ে গেল। প্রফেসরও প্রচণ্ড ক্ষিপ্র গতিতে তমগ্নর দিকে ঝাঁপিয়ে পড়লেন। একবার তিনি তমগ্নকে বোঝানোর চেষ্টা করলেন, এই গবেষণায় যদি আমি সফল হতে পারি তাহলে জাপানিরা আমাকে মোটা টাকা দেবে, আর সাথে চিফ সায়েন্টিস্টের পদ। তুমি আমার পার্টনার হয়ে যাও তমগ্না, আমি বিশ্বে রাজ করব। ভীষণ রাগে অথচ কাঁপা কাঁপা গলায় তমগ্ন জবাব দিয়েছিল, আমি 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 বিজ্ঞানের পূজারী। আপনার থেকেই শিখেছি বিজ্ঞানের ব্যবহার ব্যবসার জন্য নয় প্রফেসর, বিজ্ঞানের ব্যবহার ব্যবসার জন্য নয়। প্রফেসর সামনে থাকা টেবিলের উপর চপেটাঘাত করে তমগ্নর উদ্দেশ্যে বলেছিলেন, কতদিন আর গরিব হয়ে বাঁচবে? মোটা টাকার অফার দিচ্ছি, রাজি হয়ে যাও। প্রফেসর কথা শেষ করার আগেই টেবিলের উপর থাকা বিকারগুলো প্রচণ্ড রাগে তমগ্ন ফেলে দিল। এতদিনের গবেষণা মাটিতে গড়াগড়ি যেতে দেখে প্রফেসর রীতিমতো চণ্ডাল মূর্তি ধারণ করে ড্রয়ার থেকে একটা সিরিঞ্জ বার করে তমগ্নর ঘাড়ে বসিয়ে দেন। এরপর তমগ্নর আর কিছুই মনে নেই। সংজ্ঞাহীন শরীরের আশ্রয় হয়েছিল শহর থেকে অনেক দূরে, মানুষের বসবাসহীন একটা জায়গায়। তার একমাত্র সাক্ষী প্রফেসর। কিছুদিন শান্ত থাকার পর আবারও শহরের অবস্থা দুর্বিষহ করে তুলেছে দানবটা। ভীষণ আক্রোশে সারা শহর তছনছ করে বেড়াচ্ছে সে। সারা শহর জুড়ে না বলার জনতা কারফিউ জারি হয়েছে যেন। পুলিশ প্রশাসন অসহায় হয়ে মিলিটারিদের সাহায্য চেয়ে পাঠিয়েছে। প্রতিশ্রুতি মতো 3 গাড়ি মিলিটারি মোতায়েন করা হয়েছে। সারা শহরে দানবকে ধরার যত রকম উপায় আছে সব নেওয়া হয়েছে। কোথাও একটুকুও ফাঁক ফোকর নেই। বাজ পাখির নজরদারি চলছে মিলিটারি সেনাদের। দানবকে দেখলেই ফায়ারিং করার নির্দেশে সবাই তৎপর। হঠাৎই কোথা থেকে প্রচণ্ড ধুলোর ঝড় শুরু হলো। প্রচণ্ড উচ্চতায় ভর করে একটা শরীরের প্রবেশ করছে। হাতের সামনে যা পাচ্ছে তছনছ করে দিচ্ছে। দানবকে দেখা মাত্রই ফায়ারিং শুরু। মানবরূপী দানব পিঠ ঘুরিয়ে পালিয়ে যায়নি, লড়াই চালিয়ে গেছে প্রচণ্ড পরাক্রমে। এক সময় সে নেতিয়ে পড়েছে। নেতিয়ে পড়া শরীরটাকে ক্রেনে করে উঠিয়ে একটা অডিটোরিয়ামে বন্ধ করা হয়েছে। আগের থেকে সেই দানব অনেকটাই শান্ত। একটু ঠান্ডা হতে দানবের সঙ্গে পুলিশের জিজ্ঞাসাবাদ চলেছে। প্রফেসর অলোক রঞ্জন উপাধ্যায়কে আনা হয়েছে সেই মানবরূপী দানবের সামনে। পরস্পর মুখোমুখি হতেই দানবটা প্রচণ্ড ঘৃণায় মুখ ঘুরিয়ে নিয়েছে প্রফেসরের থেকে। প্রফেসর একটু এগিয়ে গিয়ে দানবটার গায়ে হাত বুলিয়ে দিয়ে ধরা গলায় বলেছেন, সরি তমগ্ন, আই ওয়াজ রং। মানবরূপী দানবের এই অবিশ্বাস্য বিবর্তনের কারণের দায়ভার বর্তেছে প্রফেসর
অলোক রঞ্জনের উপর। তমঘ্নর দানবাকৃতির পরিবর্তনের কারণ এক এবং একমাত্র প্রফেসর। তার সমস্ত ইতিহাস, প্রফেসরের কুকর্মের কথা পুলিশকে বিস্তারিতভাবে বর্ণনা করেছে। ফলস্বরূপ প্রফেসরের গবেষণায় এবং গবেষণাগারে জন্ম জন্মান্তরের জন্য তালা পড়েছে। প্রমাণের উপর ভিত্তি করে প্রফেসরের জায়গা হয়েছে শ্রীঘরে। শ্রীঘরে আসার আগে প্রফেসর তমঘ্নকে প্রতিশ্রুতি দিয়েছেন বিজ্ঞানকে তিনি আশীর্বাদের কাজে লাগাবেন। দেশের তাবড় তাবড় বিজ্ঞানীদের কঠোর পরিশ্রমের কারণে তমঘ্নর শরীরে পুশ করা ভাইরাসের অ্যান্টিভাইরাস আবিষ্কারে সফল হয়েছেন তারা। ধীরে ধীরে মানবরূপী দানব তমঘ্নকে স্বাভাবিক বানিয়ে স্বাভাবিক জীবনে ফেরানোর চেষ্টায় আছেন তারা। শ্রীঘরে বসে নিজের পাপের প্রায়শ্চিত্তের সাথে সাথে কিছু গবেষণার কথাও ভেবে ফেলেছেন প্রফেসর। তার ইচ্ছে অনুযায়ী পুলিশের পরামর্শক্রমে প্রফেসরকে একটি জায়গা বরাদ্দ করে দেওয়া হয়েছে তার সমস্ত এক্সপেরিমেন্ট কাজকর্ম চালানোর জন্য। এবার তার আশীর্বাদ তমঘ্নর অভিশপ্ত জীবনের পরিবর্তে বিজ্ঞানের আশীর্বাদ হিসাবে আশীষ প্রদান করবে। কারণ প্রফেসর অলোক রঞ্জন উপাধ্যায় তমঘ্নর কাছে প্রতিশ্রুতিবদ্ধ। এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প মানব দানব। রচনা ঝিলিক মুখার্জি গোস্বামী। গল্প পাঠে রাতুল বসাক, পুলিশ ইন্সপেক্টর রাজু মাঝি, তমঘ্ন রাতুল বসাক, প্রফেসর ও সূত্রধার আমি আশাকুল। সমগ্র পরিকল্পনা এবং পরিচালনা ও সাউন্ড এডিটস এবং স্পেশাল এফেক্টসে রাতুল বসাক। যদি আমাদের এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন, কমেন্ট করে জানান আপনার মতামত, আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর যদি আপনি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করুন। তাহলে আজকের মতো বিদায় নেওয়ার সময় হয়েছে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই কথকের ঝুলির সঙ্গে থাকুন। নমস্কার।